আমরা সিস্টেমের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটি সিস্টেমের বিভিন্ন প্রকারভেদের মধ্যে প্রতিটি সিস্টেমের বেশ কিছু ধর্ম থাকে, যেই ধর্মগুলোর মাধ্যমে আমরা একটি সিস্টেমকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ বেশ কিছু রাশি বা বেশ কিছু প্রপার্টি বা ভ্যারিয়েবলস এগুলো থাকে একটি সিস্টেমের বিভিন্ন বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করার জন্য। সেগুলোকে আমরা বলতে পারি সিস্টেমের ধর্ম। যেমন আমরা ইতিমধ্যে জানি বেশ কিছু ধর্ম সিস্টেমের, সেগুলো হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন, আরও অনেক কিছু থাকতে পারে। যেমন সারফেস টেনশন থাকতে পারে, পৃষ্ঠটান সম্বন্ধে আমরা পড়ব এক সময়। তবে ভর, মোল সংখ্যা, আরও অনেক কিছু যেমন এনথালপি, এগুলো আমরা আস্তে ধীরে আলোচনা করব সামনের দিকে। এরপরে আমরা ঘনত্ব, অনেক কিছুই হতে পারে একটি সিস্টেমের ধর্ম, এবং এগুলোর মাধ্যমে একটি সিস্টেমকে ব্যাখ্যা করা যায়। এবং এই ধর্মগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ, আর আরেকটি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ। আমি দুঃখিত যে এগুলোকে বাংলায় কি বলে আমার ঠিক জানা নেই। আমরা আপাতত ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ দিয়ে চালিয়ে দিতে পারি। এবং এদের পার্থক্য হচ্ছে, আমি যদি একটি সিস্টেম নেই, এখানে আমি মনে করি একটি সিলিন্ডার এবং সিলিন্ডারের সাথে লাগানো একটি পিস্টন, এটি হচ্ছে আমাদের সিস্টেম। এই পিস্টনের ভিতরে আমরা একটি গ্যাসীয় পদার্থ নিলাম, যেটা আমাদের সিস্টেম। আমরা এর মধ্যে থেকে এই গ্যাসীয় বস্তুর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব, কাজে এটি আমাদের সিস্টেম। তাহলে আমরা এই সিস্টেমের অনেক ধর্ম পেতে পারি, তাপমাত্রা, চাপ, আয়তন, ভর ইত্যাদি। এখন ইন্টেন্সিভ প্রপার্টিজ হচ্ছে যে ধর্মগুলো একটি সিস্টেমের পরিমাণের উপরে নির্ভর করে না, বা আমরা একটি সিস্টেমের কোন অংশটুকু নিয়ে আলোচনা করছি সেই পরিমাণটুকুর উপরে নির্ভর করে না। যেমন তাপমাত্রা, আমি যদি একটি সিস্টেম বর্ণনা করি, সেই সিস্টেমের সবগুলো ভ্যারিয়েবল নির্দিষ্ট হতে হয়, তাহলে সেটি সাম্যাবস্থায় থাকে। এবং আমরা তাপগতিবিদ্যায় সাম্যাবস্থায় সিস্টেম নিয়ে আলোচনা করে, সাম্যাবস্থা নিয়ে আমরা এই লেকচারের শেষের দিকে আলোচনা করব। যাই হোক, সাম্যাবস্থা যখন একটি সিস্টেম থাকবে, তখন তার প্রতিটি বিন্দুতে তাপমাত্রা সমান থাকবে। কাজে এই বিন্দুতে যে তাপমাত্রা থাকবে, এই বিন্দুতে সে একই তাপমাত্রা থাকবে, এই বিন্দুতে সে একই তাপমাত্রা থাকবে। এবং আমি যদি এই অল্প একটু জায়গা চিন্তা করি সিস্টেমের, তাহলে আমি যে তাপমাত্রা পাবো, আমি যদি অনেক বেশি জায়গা চিন্তা করি, তাহলে সে একই তাপমাত্রা পাবো। কিন্তু আমি যদি আয়তনের কথা চিন্তা করি, তাহলে আমি এটাকে বলবো এক্সটেন্সিভ প্রপার্টিজ। অর্থাৎ এটি একটি সিস্টেমের পরিমাণের উপরে নির্ভর করবে না, পরিমাণের উপরে নির্ভর করবে আয়তনের বিষয়টি। অর্থাৎ আমি যদি অল্প পরিমাণ নেই কোনো বস্তু, তাহলে তার আয়তন যা হবে, বেশি পরিমাণ নিলে আয়তন তার চেয়ে অনেক বেশি হবে। কাজে যেই ধর্মগুলো একটি সিস্টেমের পরিমাণের উপরে নির্ভর করে, বস্তুর পরিমাণের উপরে, সেগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ, পরিমাণের উপরে নির্ভর করে। আর যেগুলো পরিমাণের উপরে নির্ভর করে না, আমি অল্প নেই বা বেশি নেই, একই থাকবে তাদের মান, সেগুলো হচ্ছে ইন্টেন্সিভ। এটাকে আমরা বলতে পারি পরিমাণের উপর নির্ভর করে না। এবং আমি যদি এই সিস্টেমের ধর্মগুলোর দিকে তাকাই, তাহলে আমি বুঝতে পারবো যে কোনগুলো পরিমাণের উপর নির্ভর করে এবং কোনগুলো করে না। যেমন পরিমাণের উপরে নির্ভর করবে ভর, আমি যদি বেশি পরিমাণ নেই তাহলে তার ভর বেশি হবে, খুবই স্বাভাবিক। মূল সংখ্যা নির্ভর করবে, তারপরে আয়তন নির্ভর করবে। কিন্তু একটি সিস্টেমের তাপমাত্রা তার প্রতিটি বিন্দুতে সমান, চাপ তার প্রতিটি বিন্দুতে সমান, এবং আমরা কি পরিমাণ বস্তু নিচ্ছি ওই সিস্টেম থেকে, তাপমাত্রা সেই পরিমাণের উপরে নির্ভর করবে না, ঘনত্ব পরিমাপের উপর নির্ভর করবে না। সবসময় একক আয়তনের বস্তুর ক্ষেত্রে আমরা ঘনত্ব চিন্তা করি। কাজে আমি যতটুকুই ভর নেই না কেন, সেটাকে আমরা ঘনত্ব যখন পরিমাপ করব, একক আয়তনের ক্ষেত্রেই চিন্তা করব। কাজে ঘনত্ব সর্বদাই সমান থাকবে, পরিমাণের উপরে সেটা নির্ভর করবে না। আমি যদি তাপমাত্রা, চাপ ইত্যাদি স্থির রাখি,
তাহলে ঘনত্ব সর্বদা কি পরিমাণ বস্তু নিচ্ছি সেটির উপরে নির্ভর করবে না, সর্বদা একই থাকবে। তবে আমরা যেই এক্সটেন্সিভ ধর্মগুলো আছে বা এক্সটেন্সিভ প্রপার্টিসগুলো আছে যেগুলো পরিমাণের উপর নির্ভর করে, সেগুলোকে আমরা খুব সহজে ইন্টেন্সিভ প্রপার্টিতে আমরা রূপান্তর করতে পারি। যেমন আমি যদি 1 মোলের জন্য কোনো বস্তুর আয়তন হিসাব করি বা ভর হিসাব করি, তাহলে কিন্তু সেগুলো আর পরিমাণের উপর নির্ভর করবে না। যেমন আমি যদি আয়তনকে মোল সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই, মোল সংখ্যা, তাহলে আমি সবসময় এই আয়তনটিকে পাচ্ছি, আয়তন হচ্ছে ভি, মোল সংখ্যা হচ্ছে এন। তাহলে আমি আয়তনকে মোল সংখ্যা দিয়ে ভাগ করে আমি বলতে পারি 1 মোলের আয়তন, এটাকে আমি ভি বার দিয়ে প্রকাশ করতে পারি। এবং আমি যখন এটাকে ভি বার হিসেবে প্রকাশ করব, তখন আমার সব জায়গায় ভি বার সমান হবে, অর্থাৎ আমি কি পরিমাণ ভর বা কি পরিমাণ বস্তু নিচ্ছি সেটার উপরে আর একক আয়তনের যে 1 মোলের যে আয়তন সেটা নির্ভর করবে না। সবসময় 1 মোলের আয়তন একই হবে, আমি যে পরিমাণই নেই না কেন সেই বস্তুর 1 মোলের আয়তন একটি সিস্টেমের মধ্যে সেই বস্তুর 1 মোলের আয়তন সর্বদা সমান হবে। কাজে এভাবে আমি এক্সটেন্সিভ প্রপার্টিসগুলোকে ইন্টেন্সিভ প্রপার্টিসে রূপান্তর করে ফেলতে পারি মোল সংখ্যা দিয়ে ভাগ করে। সিস্টেমের অবস্থা বা স্টেট অফ এ সিস্টেম, অর্থাৎ আমরা একটি সিস্টেমের অবস্থা বলতে পারি সেটিকে যখন একটি থার্মোডাইনামিক সিস্টেম, অর্থাৎ আমরা যে সিস্টেম নিয়ে আলোচনা করি, আমি আবারও সেই পিস্টনের সিস্টেমটি নিয়ে নিতে পারি এখানে। আমরা যখন তাপ এবং কাজ নিয়ে থার্মোডাইনামিক্সে যখন তাপ এবং কাজ নিয়ে আলোচনা করি, তখন এটি হচ্ছে সবচেয়ে সরল সিস্টেম। একটি পিস্টন এবং তার সাথে একটি সিলিন্ডারের সাথে একটি পিস্টন যুক্ত থাকলে খুব সরল একটা যন্ত্র আমরা তৈরি করতে পারি। তো আমরা যদি এই সিস্টেমটাকে কল্পনা করি, তাহলে এই সিস্টেমটা একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, নির্দিষ্ট চাপ থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে, নির্দিষ্ট পরিমাণ বস্তু থাকবে এর মধ্যে বা মোল সংখ্যা থাকবে, এবং তার উপাদানগুলো নির্দিষ্ট হবে। এখন এই সিস্টেমটির এই জিনিসগুলো সব সুনির্দিষ্ট নাও হতে পারে। আমি যদি এই সিস্টেমটিকে এক অবস্থা থেকে অপর অবস্থানে নিয়ে যাই, যেমন আমি মনে করি যে আমি এই সিলিন্ডারটিকে তাপ দিলাম, বা আমি এখানে এই সিলিন্ডারটিকে বাইরের দিকে একটু টেনে ধরলাম। বাইরের দিকে টেনে ধরলে কিংবা তাপ দিলে যেটা হবে, আমার সিলিন্ডারটি প্রসারিত হবে। প্রসারিত হলে তার ভলিউম পরিবর্তিত হয়ে যাবে, চাপ পরিবর্তিত হয়ে যাবে, তারপরে তাপ দিলে তাপমাত্রা পরিবর্তিত হয়ে যাবে, বা এখানে টেনে ধরলে সিস্টেম কিছু কাজ করবে, ফলে তাপমাত্রা কমে যেতে পারে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি সিস্টেমের যেই বৈশিষ্ট্য বা প্রপার্টি বা ধর্মগুলো আছে বা এর যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো স্থির থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিন্তু আমরা একটি সিস্টেমকে একটা নির্দিষ্ট অবস্থায় আছে বলতে পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট স্টেটে আছে তখনই বলতে পারি যখন এই সিস্টেমটির ধর্মগুলো সুনির্দিষ্ট হয়ে যাবে। এটি হতে পারে আমি যদি একটি নির্দিষ্ট অবস্থায় এটিকে দীর্ঘ সময় রেখে দেই, যাতে এই সিস্টেমগুলো সব সুনির্দিষ্ট হয়ে যায় এবং সেভাবেই সে স্থির থাকতে পারে। যেমন আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যদি একে তাপ দেই, তাহলে দেখা যাবে যে ওই সময় সিস্টেমের ভ্যারিয়েবলগুলো পরিবর্তিত হয়ে ক্রমশ একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে এবং সেই অবস্থায় সে স্থির থাকবে। অর্থাৎ আমি এটিকে নির্দিষ্ট অবস্থায় রেখে দিলাম। তারপরে যেমন আমি আরেকটু সহজ একটা উদাহরণ চিন্তা করি। যেমন আমি 1 কাপ চায়ের কথা চিন্তা করি বা 1 কাপ কফির কথা চিন্তা করি। আমি যদি একটি গরম 1 কাপ কফি নেই, তাহলে সেটি কিন্তু এখন তার একটু পরিবেশের সাপেক্ষে তার তাপমাত্রা নির্দিষ্ট থাকবে এবং দেখা যাবে যে সে ধীরে ধীরে তার তাপমাত্রা কমে যাচ্ছে। একসময় তার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা সমান হয়ে আসবে, তখন তার এই তাপমাত্রা স্থির হয়ে যাবে। কাজে আমি যখন একটি সিস্টেমকে একটি নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিই, তখন দেখা যাবে যে এক সময়ে সিস্টেমের এর উপরে কোনো কাজ যদি না করি বা এর উপরে যদি কোনো তাপ প্রয়োগ না করি, তাহলে একসময় দেখা যাবে যে এর যেই প্রপার্টিসগুলো আছে বা ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো সুনির্দিষ্ট হতে থাকবে এবং যখন সুনির্দিষ্ট হয়ে যাবে তখন আমি বলতে পারি যে এই সিস্টেমটি একটি নির্দিষ্ট স্টেটে আছে। এটিকে আমরা বলি স্টেট অফ এ সিস্টেম।
আবার এই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে যখন এই ভ্যারিয়েবলগুলো অন্য কোনো সুনির্দিষ্ট মানে পৌঁছাবে এবং সেখানে স্থির থাকবে, তখন আমি সেটাকে বলবো আরেকটি স্টেট অফ দিস সিস্টেম। এভাবে আমি বেশ কিছু সুনির্দিষ্ট স্টেটে একটি সিস্টেমকে রেখে দিতে পারি এবং সেগুলোকে আমি স্টেট বলতে পারি সিস্টেমের। এবং এই স্টেটগুলো যেসব ধর্মের উপরে নির্ভর করবে বা যে ধর্মগুলো একটি সিস্টেমের স্টেটকে সুনির্দিষ্ট করবে বা শনাক্ত করবে, একটি সিস্টেমকে সে সংজ্ঞায়িত করবে, সেগুলো হচ্ছে চাপ, পি, আয়তন, ভি, তাপমাত্রা, টি, পদার্থের পরিমাণ, এটাকে আমরা ভর দিয়ে প্রকাশ করতে পারি বা মূল সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, মূল সংখ্যা এন, এবং কম্পোজিশন, অর্থাৎ আমি এখানে কি উপাদান নিচ্ছি। যেমন এই কফির মধ্যে আমি পানি নিচ্ছি, পানি একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত আছে, কফি একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত আছে, এই নির্দিষ্ট অনুপাতটি হচ্ছে কম্পোজিশন। এবং এই 5টি ধর্মকে আমি যদি নির্দিষ্ট করে দেই, তাহলে এই সিস্টেমটির স্টেট নির্দিষ্ট হয়ে যাবে বা অবস্থা নির্দিষ্ট হয়ে যাবে। তবে আমাদের এই সবগুলো, আমরা যখন একটি সিস্টেমকে ব্যাখ্যা করব, তখন এই সবগুলো ভ্যারিয়েবল দিয়ে আমাদের ব্যাখ্যা না করলেও চলবে। এর কারণ হচ্ছে এই ভ্যারিয়েবলগুলো একে অপরের উপরে নির্ভরশীল বা এদের মধ্যে একটি সম্পর্ক আছে। অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা, মূল সংখ্যা, কম্পোজিশন। কম্পোজিশন যদি সুনির্দিষ্ট হয় একটি সিস্টেমের, আমি কম্পোজিশনকে আলাদা ধরতে পারি, তাহলে আমরা বলতে পারি যে বাকি ধর্মগুলোর মধ্যে সম্পর্ক আছে। এবং সেই সম্পর্কগুলো আমরা এর আগে আলোচনা করেছি। আমরা যখন পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করেছি, তখন আমরা চাপ, আয়তন, তাপমাত্রা, মূল সংখ্যা এদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা পড়েছি। এবং আমরা জানি যে পদার্থের অবস্থার একটি সমীকরণ আছে, সেটি হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। এখন আমি যদি এক মোল কোনো বস্তুর জন্য বা এক মোল কোনো গ্যাসের জন্য চিন্তা করি, তাহলে আমি পাই পিভি সমান আর টি। এখানে আর হচ্ছে ধ্রুবক, চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি, এদের মধ্যে আমরা এই সমীকরণটির মাধ্যমে সম্পর্কটি নির্দেশ করতে পারি। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এক মোল গ্যাসের জন্য আমি যদি এই 3টি চলকের চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যে দুটি আমি যদি নির্দিষ্ট করি, অপরটি আপনা আপনি নির্দিষ্ট হয়ে যাবে বা আমি এই সমীকরণ থেকে অপরটি বের করতে পারবো। তাহলে আমি একটি সিস্টেমকে খুব সহজেই অল্প কয়েকটি 2-3টি ভ্যারিয়েবলের মাধ্যমে বা 2-3টি তার রাশির মাধ্যমে আমি একটি সিস্টেমের স্টেটকে ব্যাখ্যা করতে পারি এই সমীকরণের মাধ্যমে। আমি যদি এক মোল গ্যাস নেই, এক মোল গ্যাসের জন্য আমি যেহেতু পিভি সমান আরটি পাচ্ছি, আমি এই সমীকরণের যে কোনো দুটি চলকের মান জানলে আমি অপর চলকটি খুব সহজেই বের করতে পারবো। ইকুইলিব্রিয়াম এবং নন ইকুইলিব্রিয়াম সিস্টেম, বাংলায় আমরা ইকুইলিব্রিয়ামকে বলতে পারি সাম্যাবস্থা, আর নন ইকুইলিব্রিয়াম হচ্ছে সাম্যাবস্থার বিপরীত অবস্থা। অর্থাৎ সাম্যাবস্থা বলতে আমরা বুঝি যখন একটি সিস্টেমের বিভিন্ন প্যারামিটারগুলো সুনির্দিষ্ট থাকবে এবং তার প্রতিটি পয়েন্টে সেই প্যারামিটারগুলো একই থাকবে, সেটিকে আমরা বলতে পারি যে সিস্টেমটি সাম্যাবস্থায় আছে। অর্থাৎ যখন আমি একটি সিস্টেমের বর্ণনা করি, আমরা তার তাপমাত্রা, চাপ ইত্যাদি বর্ণনা করি, আয়তন বা মূল সংখ্যা, এর আগে আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি, তখন এই সিস্টেমটিকে আমরা যখন একটি স্টেটের মধ্যে রাখি বা একটি স্টেটের মধ্যে থাকে, তখন এই তার যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সুনির্দিষ্ট থাকে। এবং এই অবস্থায় যদি তাকে রেখে দেই, সে যদি এই অবস্থায় থাকে, তাহলে আমি বলতে পারি যে এই সিস্টেমটি সাম্যাবস্থায় আছে। এবং সাম্যাবস্থায় এই প্রপার্টিসগুলোর কোনো পরিবর্তন হবে না বা এই তার যেই রাশিগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না তাদের মানের। এবং সিস্টেমের প্রতিটি বিন্দুতে এদের মান একই থাকবে। যেমন আমি যখন টেম্পারেচারের কথা চিন্তা করব, তখন এই সিস্টেমের প্রতিটি বিন্দুতে তাপমাত্রা যদি একই থাকে, চাপ যদি একই থাকে, তাহলে আমি বলতে পারি যে এই সিস্টেমটি সাম্যাবস্থায় আছে। কিন্তু আমি যদি এই পিস্টনটিকে উপরের দিকে টেনে ধরি, তাহলে দেখা যাবে যে ওই মুহূর্তে এই
পিস্টনের সংলগ্ন অংশের চাপ কমে যাচ্ছে, অথচ নিচের দিকের চাপ তখন হয়তো একই রকম থাকবে। আবার তাপমাত্রার মধ্যেও কিছু পার্থক্য ঘটবে, কারণ এদিকে কাজ হতে থাকবে। সিস্টেম যখন কাজ করবে তখন তো সিস্টেমের তাপমাত্রা কমে যাবে। এভাবে আমি একটি সিস্টেমকে যখন তার রাশিগুলোকে আমি স্থির করতে পারবো না, বা সেগুলো পরিবর্তনশীল থাকবে এবং তার বিভিন্ন পয়েন্টে সেগুলো বিভিন্ন মানের হবে, তখন সেটিকে আমি বলতে পারি নন ইকুইলিব্রিয়াম সিস্টেম। তাপ গতিবিদ্যায় ইকুইলিব্রিয়ামে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন তাপ গতিবিদ্যার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব বা গণনা করব, তখন আমরা অবশ্যই ইকুইলিব্রিয়াম অবস্থা থেকে গণনা করব। এবং এই ইকুইলিব্রিয়াম অবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো এর মধ্যে কিছু বললাম। যেমন হচ্ছে তাপমাত্রা সব জায়গায় সমান থাকতে হবে, তারপরে হচ্ছে মেকানিক্যাল ধর্ম বা তার যান্ত্রিক যে ধর্মগুলো, অর্থাৎ এই সিস্টেমটি কোনো কাজের মধ্যে থাকবে না, অর্থাৎ একে স্থির রাখতে হবে, সেটা হচ্ছে তার মেকানিক্যাল ধর্ম সমান থাকবে, স্থির থাকবে। তারপরে হচ্ছে তার কম্পোজিশন সমান থাকতে হবে, অর্থাৎ আমি এখানে যদি হাইড্রোজেন গ্যাস নিয়ে শুরু করি, আমি মাঝখানে অন্য কোনো গ্যাস দিতে পারবো না। বা আমি যদি দুটি গ্যাস নিয়ে শুরু করি এবং তাদের যেই কম্পোজিশন থাকবে, আমি যদি কম্পোজিশন মাঝপথে চেঞ্জ করি, তাহলে এর প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি কম্পোজিশন একই থাকতে হবে। এগুলো যদি আমি নির্দিষ্ট করতে পারি, তাহলে আমি বলতে পারি যে সিস্টেমটি একটি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, আর না হলে সেটি নন ইকুইলিব্রিয়াম অবস্থার মধ্যে থাকবে।